নমস্কার। এই মুহূর্তে আমরা বসে আছি জলঙ্গি নদীর ওপর। এমন এক মানচিত্র যার এক পাশে লালন ফকিরের জন্মভিটে, আরেক প্রান্তে শ্রী চৈতন্যদেব। সেই মানচিত্র থেকে এবছর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী লাবণী জঙ্গি। আপনার নামের সঙ্গে জঙ্গি শব্দটা কেন? আপনি কি জঙ্গি মানে কি লাবণী জঙ্গি, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি তো একদমই লাবণী জঙ্গি। কারণ জঙ্গি শব্দের মানে আপনি জানেন যোদ্ধা। তো আমি এই যে প্রকৃতির জন্য, প্রতিটি জীবনের জন্য, নদীর জন্য যুদ্ধ করতে চাই। আর যদিও এটা আমার পারিবারিক পদবি, অনেক কয়েকশো বছরের তার ইতিহাস আছে। কিন্তু এই মুহূর্তে জঙ্গি শব্দটা আমার কাছে একটা আরও মানে বেশি মানে প্রয়োজনীয় মনে হয়েছে যে এই সময় যুদ্ধ করা খুব জরুরি। মানে মূলত যাদেরকে আজকে এই যে বৈধ, অবৈধ এই শব্দের নিরিখে করা হচ্ছে, যে মানুষদেরকে, যে প্রকৃতিকে বা যাকে অবহেলা করা হচ্ছে, যে সে তার এক্সিস্টেন্সই নেই মনে করা হচ্ছে। তো তাদের জন্য আসলে একজন যোদ্ধা দরকার, যে তাদের হয়ে কথা বলবে, চিৎকার করবে, তাদের জন্য লড়াইটা করবে। তো সেই হিসাবে আমার জঙ্গি পদবী, যেটা পারিবারিক হলেও এখন আক্ষরিক অর্থে আমি আসলেই জঙ্গি একজন। জঙ্গি শব্দটার তো অন্যরকম একটা মানে আছে আমাদের সমাজে। তো সেটা সেই দিক থেকে আপনার যারা বিরোধী তারাও এই নিয়ে প্রচারে আনছে, হ্যাঁ, কথা বলছে, হ্যাঁ। সেটাতে কিন্তু অসুবিধা হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে যে জঙ্গি মানে যোদ্ধা, সন্ত্রাসবাদী মানে টেরোরিস্ট। এটা আমরা জানি। কিন্তু যেহেতু না, আমরা সবাই আসলে জানি না, মানে অনেকেই জানি না বলে তো অনেকে জানি জিজ্ঞাসা। না। আসলে এটা আমাদের মূল মানে মেইনস্ট্রিম মিডিয়া যেরকম করে সহজ করার জন্য, সন্ত্রাসবাদী একটু শক্ত লাগে হয়তো তাদের জন্য, তাই সহজে জঙ্গি বলে দেয়। তো আ আমাদের এখানে তো জঙ্গিপুর বলে মুর্শিদাবাদে একটা অঞ্চল আছে। এমন হ্যাঁ, নয় যে ঠিক। জঙ্গি শব্দটা, জঙ্গি যোদ্ধা থেকে এসছে। আর এটা আমাদের বাংলা শব্দতে অনেকই এরকম শব্দ আছে যেগুলো প্রত্যেকদিন আমরা ব্যবহার করি। সেগুলো আসলে অনেক মানে আছে। তো সেগুলো আচ্ছা। পার্সি থেকে এসছে, সেগুলো বিভিন্ন শব্দ থেকে আমাদের বাংলা শব্দটা হয়েছে। তার মধ্যে জঙ্গিটাও একটা বাঙালি শব্দ হয়ে উঠেছে আস্তে, আস্তে। কিন্তু সেটার মানে অবশ্যই সন্ত্রাসবাদী নয়। সেটার মানে আ একদমই যোদ্ধা। এই যে নদীয়ার মানচিত্রের কথা বলছি আমি, এই মানচিত্রে ইছামতি, জলঙ্গি, চূর্ণী, নাওভাঙা, ছোট বড় মিলিয়ে প্রচুর নদী আজকে খুব খারাপ অবস্থা। নদী ভাঙছে, নদী মরে যাচ্ছে। আমি খুব একটা বেশি রাজনৈতিক দলের নেতা কর্মী বা প্রার্থীদের বলতে শুনছি না যে নদীকে বাঁচাতে হবে। আপনি বলছেন যদি জেতেন বা হারলেও নদীকে কিভাবে বাঁচাবেন? হুম। প্রথমত তো ভোটের রাজনীতিতে নদী রাজনীতি আটকে থাকে না। এটা সবার আগে প্রথমত বলছি। আমি ফিরেই এসেছি পড়াশোনা করে, যে মানুষরা আমাদের এই যে দাদা, উনি বলছেন ওনাদের গ্রামে যে মানুষেরা এখন আর নদীতে কাজ করতে পারেন না, কারণ নদী মরে যাচ্ছে। তাদেরকে মাইগ্রেন্ট লেবার হয়ে বাইরে কাজ করতে যেতে হয়। তো আমার গবেষণার কাজটাই ছিল হ্যাঁ। লেবার মাইগ্রেশন নিয়ে। আর আমি সেই সব মানুষদের মধ্যে বড় হয়েছি, জেনেছি। তাদের মানে উপলব্ধ জ্ঞান দিয়েই আমার আসলে আমার থিসিস পেপারটা জমা হয়েছে। তো সেটা শুধু আমার একার কাজ নয়। তো একটা সময় আসলো যখন এই সময়টাতে আর আমার মনে হলো যে এই যে যত লিখছি, যা করছি, ছবি আঁকছি, সেটার মধ্যে আর সীমাবদ্ধ থাকলে চলবে না। এখানে আমাদের কোথাও গিয়ে একটা স্ট্যান্ড নিতে হবে। একটা সম্মুখ লড়াই, যেটা এই যে জঙ্গি বলছেন, যে যুদ্ধ করার ওই জায়গাটা। তো যুদ্ধ তো বিভিন্ন দলেরা বিভিন্ন কিছু নিয়ে করছে, কিন্তু নদীর হয়ে কথা কারা বলছে? এই প্রয়োজনীয়তাটা কেন? ধরেন, একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি পড়েছি তো ছোটোবেলা থেকেই, মানে আমি ক্লাস 8-এ তিতাস একটি নদীর নাম পড়ি, যেটা আমাকে কাঁদায়। এবং আমার সবসময় তখন আমার নদী কিন্তু ভালো ছিল। আমি ক্লাস 8-এ যখন পড়তাম, তখনও আমার নদীটাকে আমি একটু মানে করতে পারতাম, চিনতে পারতাম চিনতে যে এই পারছি, হ্যাঁ। নদীটা আমাকে একটা আশ্রয় দিত। হ্যাঁ। এখন সেই নদীটাই আসলে, তাকেই আসলে যত্ন লাগবে, তার আদর লাগবে। তো তিতাস একটি নদীর নাম আদিত্য মাল্যবর্মণও কিন্তু মালোপাড়ার ছেলে। তাকে মাঝিরা পড়াশোনা করিয়ে তাকে শহরে পাঠায়, আর সারা জীবন কিন্তু তিনি ওই মাঝিদের, মালোপাড়ার মানুষের জন্য হয়ে কথা বলেন। আরেকটা ওই উপন্যাসের মতো উপন্যাস হয়তো বাংলা সাহিত্যে খুবই কম আছে। ঠিক। কিন্তু ওই উপন্যাসটা আসলে জীবন্ত হয়ে উঠলো যখন আমি জলঙ্গিতে আসলাম আর দেখলাম যে ঠিক আরেকটা মালোপাড়া, যখন নদী শুকিয়ে যাচ্ছে, মানুষেরা বাইরে চলে যাচ্ছে, আমার গ্রাম বা আমার অঞ্চল কৃষ্ণনগর দক্ষিণ। আর কৃষ্ণনগর দক্ষিণে যে এই যে শুধুমাত্র তো মাঝি নয়, কৃষক, এখানকার যে ভূ রাজনৈতিক যে জগৎটা, সেটা
মানে বারবার করে এই যে কথাগুলো বলা, শুধুমাত্র মানুষের জন্য রাজনীতি নয়, প্রকৃতির জন্য। আজকে যে যদি প্রকৃতির জন্য রাজনীতি না করি, এই মানুষটা খেতে কাজ করেন বা নৌকোতে কাজ করেন, সে যে সবার আগের যে মানে আঘাতটা প্রকৃতির ইয়েতে হয়, তার উপর এসে পড়ে। তো একজন মানে নতুন রাজনীতির সবথেকে মার্ক্সবাদী রাজনীতিতে সবথেকে জরুরি যে এই যে আমরা অনেক সময় বলি শিল্প চাই, কর্মসংস্থান চাই, এর থেকেও বেশি জরুরি প্রকৃতি নিয়ে কথা বলা। শিল্প প্রকৃতি বাঁচলে প্রকৃতি কাজ বাঁচলে বাঁচবে। কাজ বাঁচবে, অনেক ধরনের নতুন কাজ হতে পারে। আজকে আমি খুব লজ্জিত এক প্রকারভাবে যে আমার রাজনৈতিক প্রচারে ব্যানার ব্যবহার হচ্ছে, যে ব্যানারটা আসলে এই নদীটাকে মারতে আরও অনেক অনেক রকম ক্ষতিকারক ইয়ে, কিন্তু আমার কাছে উপায় নেই। নির্বাচন কমিশন অন্য কিছু ব্যবহার করারও খুব একটা অনুমতি দেন না, ঠিক আছে? এবার সেখানে একটা সিন্ডিকেট আছে, প্লাস্টিক সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে আপনার যদি রাজনীতি আপনি শক্ত করতে পারেন, আপনি যদি বিধানসভায় যেতে পারেন, তাহলে আপনি অন্তত একটা আওয়াজ তো হয়ে উঠতে পারেন যে এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কথা বলা যায়। এই যে ধরুন কচুরিপানা থেকে কত ফাইবার তৈরি হচ্ছে, ঠিক। সেটা দিয়েও তো শিল্পের অনেক ধরনের আসলে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এগুলো আসলে নতুন ধরনের চিন্তাকে মানে অ্যাপ্রোচ করে, নতুন ধরনের শিল্পের কথা বলে, যেটা ঠিক টাটা, আম্বানি আর বিড়লার শিল্পের কথা বলে না। তো নদী পাড় থেকে যে ছেলেরা মেয়েরা পড়াশোনা করছে, হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, ঠিক। তারা তো অন্য রকমের শিল্পের কথা আগামী দিনে বলবে। আর তাদের পাশে যদি একজন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি হয়তো তাদের সাথে একটা মেলামেশা বা কাজ করার সুযোগ পাই, তাহলে এই প্রভোকেশনটা তৈরি করতে পারবো। সেটা ভোট বাদেও একটা দীর্ঘমেয়াদী রাজনীতির জায়গা তৈরি হতে পারে বলে বিশ্বাস করি। তবে ভোট আসলে কেন জরুরি, আমি আবার যখন ফিরলাম, একদম পুরো নিজের এলাকার প্রত্যেকটা গলি গলি, নিজের এলাকার প্রত্যেকটা জায়গাকে আবার নতুন করে চিনছি, নতুন করে। এই যে আজকে এই দাদার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো, এটা তো থাকবে, থেকে যাবে, যেটা পরে পরবর্তীকালে আমি কাজ করতে পারবো। তো ভোট একটা জরুরি, যেটার মাধ্যমে আমি পাওয়ার পেলে অনেক ধরনের কাজ হতে পারে, সেটা আরও বেশি সোচ্চার যখন হতে পারে। ফিরলেন এই এলাকাটা কি বদলে গেছে বলে মনে হলো? বদলে গেছে বলতে তো অনেক মানে 2000-এর পর থেকেই আস্তে আস্তে বদলটা শুরু হচ্ছিল। মানুষের জীবনে একটা চাহিদার জায়গা, একটা বিশ্বায়নের ফলে তো তার মানুষের নিজস্ব কিছু নিড তৈরি হচ্ছে। তো সেটা তো একটা আছে। একই সাথে এই যে প্রকৃতি নিয়ে যে জায়গাগুলো সব তো চেঞ্জ হচ্ছে, মানে বিশ্বায়নের কারণেই পাল্টাচ্ছে সব কিছু। আজকে ধরেন ছোট ছোট জিনিস, মানে মানে আমরা হিজল গাছের কত কবিতা পড়েছি। হিজল গাছ আপনি দেখতেই পাই না এখন। এলাকাতে একটা ওই শুধুমাত্র এই এলাকাতে যাওয়ার হিজল সময় গাছের একসময় পুজো হতো। পুজো হতো, ওখানে হয়, আমাদের একটা রুকুনপুরে হিজল গাছ আছে শুধুমাত্র। তো এই এই নিজেদের লোকালিটির যে গাছগুলো, ঠিক। সেই গাছগুলো আর পাওয়া যাচ্ছে না। সবটাই নতুন ধরনের গাছ, যেটা সরকার একরকম উৎসাহ দিয়ে বুনছেন। তো এটাই। পাল্টা যে রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে আছে, তারা কেউ মন্দিরের কথা বলছে, কেউ মসজিদের কথা বলছে, কেউ ভাতার রাজনীতির কথা বলছে, কেউ বলছে পাল্টানো দরকার। তার বিরুদ্ধে দাঁড়িয়ে জনমত প্রতিষ্ঠা করতে আপনি পারবেন? মানে নদীর কথা বলে, প্রকৃতির কথা বলে, হিজল গাছের কথা বলে? আমি মনে করি জনমত তৈরি হয় যখন না, সেটাও একটা জাদুর মতো। কখন কি হয়ে যায় মানে আজকে কেউ জানে না। হয়তো মনে হচ্ছে চারিদিকে প্রচুর বিজেপির পতাকা, প্রচুর তৃণমূলের পতাকা, ব্যানার, অনেক পাওয়ার, কিন্তু মানুষের মন আসলে তো ওই ম্যাজিকে বিশ্বাস করে। ঠিক। ওই অলৌকিক একটা যে ভোরবেলা নদীর পাড়ে অনেকগুলো চিংড়ি মাছ উঠে এসেছে, আর সেগুলোকে খেতে শেয়ালরা আসছে, একে অপরের নির্ভর একটা বাস্তুতন্ত্রের কথা, কিন্তু দৃশ্য তো সেটা ম্যাজিক্যাল। তো সেই ম্যাজিকটা আসলে ভোটের রাজনীতিতেও হয়ে যেতে পারে বা হয় অনেক সময়। তো সেটাতে বিশ্বাস করি কখনো কখনো। আর যদি না হয় তাতে কি আছে, আমারই তো জায়গা, আমারই তো সব নিজের মানুষ, সেখানে রাজনীতি করে অনেক আনন্দ আছে। তো ওনারা আমাকে মেয়ে হিসাবে, ওনাদের এই যেটা এখন এখন একটা আরও খুব জরুরি জিনিস আমার মনে হয় এটা বলা খুব জরুরি, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো খুব স্বাভাবিক নির্বাচন হচ্ছে না, এটা একদমই বিজেপি সরকারের একদমই পরিকল্পিত এক ধরনের স্ট্রাকচার বেঁধে নির্বাচন হচ্ছে। তো সেখানে তো মানে আমরা রায় আসলে কি হবে, মানুষের রায়টাই কি আসবে, নাকি সেখানে কনস্ট্রাক্টেড কোনো রায় আসবে আমরা জানি না। কিন্তু যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এখনও সংবিধানকে বাঁচাতে চাই, তাই ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করা। আচ্ছা, এই ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং আপনার সহযোগী যারা বামফ্রন্ট, আপনাদের দলের জন্মই হয়েছে কোথাও গিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে। যে সময়ে নকশালবাড়ির ঘটনা, সেই সময় যুক্তফ্রন্ট সরকার। আজকে আমি আপনার প্রচারে দেখলাম যে পতাকায় 3 তারা বলা হচ্ছে,
যে পতাকায় তিন তারা একদিন কাস্তে হাতুড়ি তারার সঙ্গে লড়াই করেছে, সেই কাস্তে হাতুড়ি তারার সঙ্গে পতাকায় তিন তারা মিশছে কিভাবে? মানে আপনি একজন নবীন রাজনৈতিক বা নবীন প্রার্থী হিসাবে এই মেশাচ্ছেন কি করে? এটা তো দীর্ঘদিনের একটা বৈরিতার সম্পর্ক। এটা যে এই যে আবার সেই অলৌকিক জায়গাতেই আমি ফিরে আসবো, কারণ আমি যখন যাদবপুরে পড়তাম, যাদবপুরের আমার পুরো সার্কেলটাই ছিল সিপিএম এর, আমার অসংখ্য মানে এসএফআই এর বন্ধু ছিল, আইসার বন্ধু ছিল, ইউএসডিএফ এখন যেটা আরএসএফ হয়েছে সেখানকার বন্ধুরা ছিল। সো আমার কাছে সবসময় কিন্তু রাজনীতি আসলে বন্ধুত্বের জায়গা, এবং সেখানে ডিবেট চলতে থাকবে, পরস্পর বিরোধী মতামত থাকবে, এবং এটা সবথেকে সুন্দর জিনিস যে আমরা যে মতাদর্শতে বিশ্বাস করি একই, কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু আমরা কাজ করি বা ভোটের ময়দানে কোথাও গিয়ে আমরা ভিন্ন। কিন্তু আমার জন্য এটা সবথেকে এইটা একটা অলৌকিক সময়, যেটাকে আমি বলতে পারি যে এমন একটা মুহূর্ত পাওয়ার, এমন একটা দম্ভের জায়গা তৈরি করলো খারাপ সময়, যেখানে বাম ঐক্য গড়ে উঠলো। তো আমি তো আসলে শুধুমাত্র লিবারেশনের প্রার্থী নই, আমি এখানে যখন আসলাম আমি একটি বামফ্রন্ট ঐক্যের জায়গা থেকে এসেছি। তো সেইটা আমার কাছে খুব বড় জরুরি জিনিস, যেটা আমি সবসময় ওটা স্বপ্ন দেখেছিলাম যে আমার আমার খুব ভাল লাগে এখন যে যে জেঠু কাকু বাবা যাদেরকে দেখেছি সবসময় কাস্তে হাতুড়ি তারা ওদের কাছে কাঁধে বয়ে নিয়ে যায়, সে তিন তারাও বইছে, একটা কাঁধে কাস্তে একটা হাতে তিন তারা। তো এই আরএসপির পতাকা, একটা মিছিলে এতগুলো লাল পতাকা, যাদের আমি সবসময় এই কল্পনাটাই করেছি কেন এরা এক নয়, কেন এরা একসাথে লড়ছে না, এরা তো একই কথা বলছে, তাহলে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কেন? তো মৌসুমীদির ওই গানটা আছে না যে ধর্মতলায় গিয়ে দেখি চারদিকে চার দল, সবাই বলে আমার সাথে চল। তো এমন একটা সময় কিন্তু আমরা একসাথে এখন চারদিকে চার নয়, চারটে দল একসাথে হয়ে বা ছটা দল একসাথে হয়ে আমরা একই কথা বলছি, তাতে একটা খুব সুন্দর ব্যাপার তৈরি হয়েছে। তো সেখানে আমার মনে হয় যে হ্যাঁ, ডিবেট তো অবশ্যই থাকবে, ডিবেট যদি না থাকে আমাদের মধ্যে, তাহলে আমার মনে হয় যে আমরা স্থবির হয়ে যাব, আমরা কোথাও গিয়ে আটকা পড়ে যাব, যেটা ওই তৃণমূলের উন্নয়ন আর নাম আর বিজেপির বিকাশ, তারা ওইটার মধ্যেই আটকে গেছে, ভিতরে ফাঁকা একটা ব্যাপার। এমন সময় দরকার মানে রাজনীতিতে, যে যদি বিতর্ক থাকে আমাদেরই কাজ নিয়ে, আমারই নিজেকে নিয়ে নিজের যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি কখনো বড় মানে আগাতে পারবো না, আগামী আরও বড় যে বৃত্ত, সেই বৃত্তের সাথে আমি কাজ করতে পারবো না। তো সেলফ ক্রিটিকগুলোও সবসময় জরুরি, তেমন পার্টির মধ্যেও এই ক্রিটিকগুলো খুবই আমরা মনে করি জরুরি। বামৈক্য যখন হচ্ছে, বামৈক্যের মধ্যেও অবশ্যই এই ডিবেটগুলো তৈরি হবে, ক্রিটিসিজম থাকবে, এটা ভালো, এটা খুব ভালো। আমরা আসলে সমালোচনা, আমরা না যেটা হয়েছে এখন, মানুষকেও সাইকোলজিক্যালভাবে একটা জাস্ট করে দিয়েছি, মানে সে আর প্রশ্ন করতে চায় না, সে ভয় পাচ্ছে। তো সেখানটাতে থেকে আমরা নতুনরা যারা রাজনীতিতে আসছি, আমরা এই যে প্রশ্নহীন আনুগত্যের যে জায়গাটা, সেটাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে এমন একটা রাজনীতির পরিসর করতে পারি যেখানে প্রশ্নগুলো খুব সহজ হবে, আলোচনা সেটা সাপেক্ষ কি হবে। সার্বিক? এই যে সার্বিক, একদম সার্বিক। না, সেটা তো বামপন্থীদের মধ্যে সার্বিক। আমি বলছি যে আপনাদের উল্টো দিকে যে রাজনৈতিক দলগুলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই ঠিক। উল্টো দিকে ওখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলবেন ঠিক। ইভেন বিজেপির মধ্যে যে গণতান্ত্রিক স্ট্রাকচারটা ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ আসার পর, সেটাও প্রায় নেই আজকের দিনে। ওনারা দুজন মিলে যা ঠিক করছেন সেটাই বিজেপির ফলো করছে গোটা দেশে। সেই দেশে আপনি মানে এটা তো সম্ভব নয় যে কুমোরটুলিতে অর্ডার দিয়ে চারজন বামপন্থী তৈরি করা যাবে। আপনাকে হয়তো ডানপন্থী দলের থেকেও মানুষকে নিয়ে সংগঠন তৈরি করতে হতে পারে। তো তাদেরকে বোঝাতে পারবেন? আহ প্রথমত এটা তো আপনি জানেন, এটা যখনই বলছেন তখন আমার শুধু মাথার মধ্যে ওই যে কৃষ্ণনগর উত্তরে বিজেপির দুজন প্রার্থী দাঁড়িয়ে গেলেন, একই সময় নমিনেশন ফাইল করে দিলেন, এইটাই আসলে উত্তর হতে পারে যে আসলে কি লজ্জাজনক একটি এত বড় দল যে নাকি দাবি করে তার 100 বছরের ইতিহাস আছে, আরএসএস এর আছে, তারা একটা সর্ববৃহৎ দল। হ্যাঁ, তারা একটা স্ট্রাকচার, তাদের মধ্যেই একতার জায়গা দেখুন, এত অর্থ, এত মানে লোভের জায়গা। আমাদের এখানে নির্বাচনের ইয়েতে যিনি বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি তো একজন ওষুধ ব্যবসায়ী, তিনি যখন জয়ী হবেন তিনি ওষুধের ব্যবসাটাকে বাড়াবেন, তিনি বলছেন আমি স্বাস্থ্যসেবায় কাজ করব। আসলে তো জানি যে আমরা যে এরা একটা কর্পোরেট দল, তো এদের মধ্যে এরা ঠিক আছে, মানে এখানে এদের সাথে এরা তো এদের উপরে নিয়ে কথা আছে। বলা আসলে সময়ও নষ্ট না, এরা তো ওপরে আছে। এই দলের যারা সাধারণ কর্মী তারা তো আপনার শত্রু নয়। না 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 যে কোনো বামপন্থী দলের শত্রু হতে পারে বলে আমার মনে হয় না। কখনোই না, একজন কখনোই কৃষক যে বিজেপিকে ভোট দেয়, সে তো বিজেপির না, না, নরেন্দ্র মোদী, অমিত শাহর ডানাত বাহাত নয়। না। তো আমি সেটাই বলছি, তাদেরকে আপনার কাছে আনতে গেলে তো একটা
প্রথমত তো আমাদের যে অঞ্চল কৃষ্ণনগর দক্ষিণের কথা যদি বলি, কোনো মানুষ কমিউনালিজম মানে মুসলমানদেরকে ঘৃণা করে বলে তারা বিজেপি হয়ে যায়নি। তারা বিজেপি হয়েছে প্রত্যেকটা মানুষ। এই মাঝি দাদাও বলতে পারবেন, ওনাদের পাড়ায় যারা ভোট দিয়েছেন এবারে, আমি গত কয়েকদিন আগেই কথা বলেছি, তারা তৃণমূলের অসীম অত্যাচার, মানে তারা এমনভাবে পঞ্চায়েতে বুথ দখল থেকে শুরু করে এমন ভয়ঙ্কর জিনিস তৈরি করেছে যে তৃণমূলকে আটকাতে মানে তারা কোথাও গিয়ে একটা বড় শক্তির কাছে তারা করেছে, আশ্বাস পেতে চেয়েছে যে আচ্ছা বিজেপিতে জয়েন করলে হয়তো তারা একটা পেতে পারে, মানে এই যে ধরনের যে তৃণমূল গুন্ডাবাজের জায়গা তৈরি করেছে সেখান থেকে নিষ্কৃতি পেতে পারে। তো তারা আসলে মানে এই জায়গা থেকে বিজেপিকে আমাদের রাজ্যে কোথাও গিয়ে বিজেপি, এই যে এখন যে তৃণমূল বিজেপির যে বাইনারি তৈরি করা হয়েছে ঠিক এই জায়গা থেকে। এটা কিন্তু এমন নয় যে মানে আপনি 100 বছরের আরএসএস এর রাজনীতি দিয়ে কোনো এরকমভাবে কিছু হচ্ছে। আমাকে কোনোদিনই এই মানুষটা বা এই গ্রামের মানুষরা কোনোদিন আমাকে মেয়েই বলবে, আমাকে কোনোদিন আমার ধর্ম দিয়ে, আমার পরিচয় দিয়ে তারা আমাকে বিচার করবে না, করেনি আজ পর্যন্ত। এই যে আমরা প্রত্যেকেই, আমরা যখন কম বয়স থাকি আমাদের মনে হয় যে আমরা দুনিয়াটাকে পাল্টে দেব, একটা এমন কিছু ঘটনা ঘটাবো যাতে পৃথিবীটা আলাদা হবে, পৃথিবীটা স্বপ্নের মতো দেশ হবে। যে স্বপ্নের কথা বহু মানুষ বলেছেন, আপনাদের এখনো দলীয় অফিসে আপনাদের আদর্শের একটা বড় নাম চারু মজুমদার, হ্যাঁ, যিনি বিপ্লবের কথা বলেছেন। হ্যাঁ, আপনাদের যে যখন এই সব কিছু শুরু তখন একদল মানুষ গণতন্ত্র বিশ্বাস করেননি, তারা বেরিয়েও গেছেন। আপনি ব্যক্তিগতভাবে যখন ছোটবেলা থেকে এই বামপন্থী রাজনীতি দেখেছেন, আপনি প্রথম থেকে মনে হয়নি যে এরকম একটা পৃথিবীটা স্বপ্নের দেশ হবে, বিপ্লব আসবে, সময় সব কিছু বদলে যাবে, গণতন্ত্র দিয়ে আসলে কিছু হয় না, এটা মনে হতো এক সময়? আমার বাবা সিপিএম এর একনিষ্ঠ কর্মী এখনো পর্যন্ত করেন, আর আমি লিবারেশনের মেম্বার। এখন আমি করছি, এই রাজনীতিটাকে বিশ্বাস করি, চারু মজুমদারের রাজনীতিকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা তৈরি হয়েছে আসলে আমার বাবার কারণে। আমার বাড়িতে যে বইপত্রগুলো আসতো না, বাড়িতে ওই সোভিয়েত রাশিয়ার রাদুগা পাবলিকেশন, মস্কো পাবলিকেশনের অনেক বই আসতো, সেখানে খুব রূপকথার অনেক বই থাকতো, রেভলিউশনের অনেক বই থাকতো। ম্যাক্সিম গর্গি তো আমার ছোটোবেলার মানে হিরো লেখক যাকে বলা যায়। তো মা এবং আরও ওনার ছোট ছোট গল্প সমগ্রগুলো আছে, এরকম অসংখ্য। তো ওগুলো তো আসলে স্বপ্নই দেখতে শেখায়। বাবাও কোলের মধ্যে নিয়ে বলতেন যে দুনিয়া একদিন বদলে যাবে, কিন্তু আমরা এটাও দেখেছি যেমন স্বপ্নও আছে, স্বপ্ন ভাঙাও আছে। আমরা ঠিক ওই স্বপ্নের দুনিয়াতে বাঁচি, শৈশবকে তো বাঁচাতেই হয়, কারণ আমি চাইবো আমার সন্তান যারা আছে ওই গ্রামটাতে কালকে রুকুনপুরে গেলে ওদের তো এখন স্বপ্নে বাঁচার সময়, কারণ শৈশবটা স্বপ্নের মতো হওয়া উচিত, দুঃস্বপ্নের মতো নয়। তো ওদের স্বপ্নটাকে বাঁচানোর জন্য লড়াই করা খুব জরুরি, কিন্তু স্বপ্ন ভেঙেও যায় তার জন্য প্রস্তুতি নেওয়া। তার জন্য আমার বাবাকে দেখেছি একটা সময়ের পর তার চোখ আস্তে আস্তে ম্লান হতে শুরু করেছে, সে আর ওই স্বপ্নটার কথা দেখতে পায় না। তার পাশে যে মানুষেরা একসাথে রাজনীতি করতো তারা কখনো কখনো হয়তো অনেকভাবে বিচ্ছিন্ন হয়ে অনেকভাবে চলে গেছে। সে একা একাই পয়লা মের দিন বা 2-4 জন লোক আমাদের দলের কমরেড যারা গ্রামে রয়েছে ওই ভাঙা পার্টি অফিস টালির সেখানে একটা লাল পতাকা উঠিয়ে দেয়। ওই সব উঠিয়েছেন, এখনও ওঠান না। প্রত্যেক মে মাসে ভোরবেলাতে ফুল সংগ্রহ করে পয়লা মেতে ওটা করেন 4 জন লোককে নিয়ে, বেশি লোক নেই। একদিন সেখানে 400 লোক ছিল হয়তো। তো এটা আছে। আবার আমি জানি যে এই যে আজকে 4টে আছে আমার বাবার কাছে বা আমার কাছে, এটা কিন্তু 400 বা 4 লাখ হয়ে যাবে একদিন। এইটাই স্বপ্ন। মানে এই যে ভাঙা গড়া কম এগুলো দিয়েই জীবন, মানে আমরা অলৌকিকতাতে যেমন বিশ্বাসও করি, মানে অলৌকিকতা মানে হচ্ছে যে ম্যাজিক এক রকমের, যেটা নদী তৈরি, মানে নদী পাড়ের মানুষেরা একটা প্রকৃতি নিয়ে ম্যাজিকের গল্প বলে, কারণ এইগুলো টিকিয়ে রাখা জরুরি, বিজ্ঞানের সাথেই জরুরি। মানে বিজ্ঞান যেমন জরুরি তেমন মানুষের মনটা, মনের অনুভূতিগুলো জরুরি, সেটা প্র্যাকটিস করা। তেমনই স্বপ্ন জরুরি। আর স্বপ্ন ভেঙে গেলে যে ধরনের শক্ত একটা কাঁধ দরকার, শক্ত একটা হাত দরকার, যে আছি তো আমি পাশে, এটাও জরুরি। তো সেই আমি ওই যাদের স্বপ্ন ভাঙা মানুষেরা মানে আছে, বা আমি যখন ভেঙে যাব আমার পাশে আমার ওই মাঝি দাদাটাই একদিন বলবে হয়তো যে আমি আছি তো। যেমন আমি ভাবছিলাম যে জল ঢুকে যাচ্ছে, কী করবো, দাদার সাথে বললো আমি আছি তো, কোনো ভয় নেই। ওটুকুনি আসলে থাকবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, দেখুন আমাদের সাংবাদিকতায় বা আমরা অনেকেই জানি যে এই যে এর আগের বিধানসভা নির্বাচন, সেখানে একটা ক্যাম্পেইন হয়েছিল নো ভোট টু বিজেপি, এবং বলা হয় যে আপনাদের দলের যিনি কেন্দ্রীয় সম্পাদক দীপঙ্কর বাবু, ওনার মস্তিষ্ক প্রসূত এই স্লোগান, যে স্লোগানে
তৃণমূল আলটিমেটলি রাজনৈতিকভাবে লাভ পেয়েছিল। আমরা কেউ জানি না এটা আসলে কার করা, কিন্তু লিবারেশন বারংবার করে বুঝিয়ে দিয়েছে যে বিজেপি আসল শত্রু, তৃণমূল বিজেপির মতো শত্রু নয়, শত্রু কিন্তু বিজেপির মতো শত্রু নয়। আপনি যে অঞ্চলে রাজনীতি করছেন, যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন, এখানকার মানুষের কথা বলতে গিয়ে এই আঙ্গিকেই কি প্রচার করছেন, নাকি না বলছেন তৃণমূল বিজেপি উভয়ই শত্রু, যে যে আঙ্গিকে বামফ্রন্ট বলছে, সিপিএম বলছে যে তৃণমূল বিজেপি কেউ কারোর থেকে আলাদা নয়, দুজনে একে অপরের পরিপূরক? লিবারেশন কি এই কথা বলছে কৃষ্ণনগর দক্ষিণে? প্রথমত তো আমরা ঐতিহাসিকভাবে জানি যে বিজেপির জন্ম কিভাবে হয়েছে, আর বিজেপির পিছনের যে একটা বড় মানে আরএসএসের যে সাপোর্ট, সেটা 100 বছরের। আর আমরা জাস্ট পরশু দিনে তাতলাতে যখন এই প্রচারগুলো হচ্ছিল, তখন এটা বুঝেছি যে আরএসএস বামপন্থীদের সব থেকে ভয় পায়, সেটা সিপিএম এবং সেটা লিবারেশন যেই হোক। কারণ আপনি হয়তো জানেন, জাস্ট 4 বছর 5 বছর আগেও বা আমাদের পুরো নদিয়া জেলার বাস ইউনিয়ন বন্ধ থাকতো চারু মজুমদারের মৃত্যু দিবসের দিন, জাস্ট ধর্মঘট থাকতো। একটা মানুষের, উনি কিন্তু কোনো পাওয়ারে ছিলেন না, উনি কিছুই ছিলেন না, কিন্তু একটা বাস ইউনিয়ন জাস্ট বন্ধ করতেন ওনার মৃত্যু দিনে ধর্মঘট পালন, এবং প্রতি বছর নিয়ম করে একটি বাসও চলতো না। কাউকে প্রশ্ন করে দেখবেন, কিন্তু সেটা আস্তে আস্তে তৃণমূল ক্ষমতাতে আসার পরে ইউনিয়নগুলো একরকমভাবে করে, সেটা বন্ধ হয়ে যায়। তো মতাদর্শের একটা খুব পাওয়ার আছে, সেই পাওয়ারটা যে যেমন বামপন্থীদের আছে তেমনই আরএসএসের আছে, যেটা তৃণমূলের ওই মতাদর্শগত পাওয়ার নেই। আজকে যদি দেখেন যে মমতা ব্যানার্জিকে দিয়ে দল, তার এখন অভিষেক ব্যানার্জি সেখানে উঠছেন, তারা যদি না থাকেন এই দলটার কোনো অস্তিত্ব একদমই বিচ্ছিন্নভাবে, মানে তার আর কোনো নেই। এটা আসলে একজন আমাকে বলছেন, এক বন্ধু, যে এটা আসলে একটা মঞ্চ, মানে এটা কোনো দল নয়, এটা একটা মঞ্চ যেখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে একটা স্বার্থের খাওয়া, মানে সম্পদ তৈরি করার একটা মঞ্চ, যেখান থেকে খাওয়া পড়ার হিসেব করেন। তো মানে পুরো রাজ্যটাকে যেভাবে দুর্নীতিকে করে সেটা করছেন। কিন্তু আরএসএস এটার থেকে কেন শক্তি, আমরা বলছি কেন আমাদের দলের কেন অবস্থান, আরএসএস কিন্তু এমনভাবে মতাদর্শ নিয়ে খেলে, মানুষকে সাইকোলজিক্যালি একরকমভাবে বদলে দেয়, হিংসার রাজনীতি। ছোট ছোট বাচ্চা আজকে আমার পশ্চিমবঙ্গ কখনো এরকম ছিল না। আমি বামফ্রন্টের যেটা আমাদের যেটা যে আজকে স্কুল বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুলের যে ছেলে মেয়ে, তারা তো সাইকোলজিক্যালি তারা নিঃস্ব। তখন স্কুল বন্ধ হওয়ার কারণ তৃণমূল, ঠিক আছে? আর যখন সেইটাকে ব্যবহার করছে ওই মাসটাকে, তারা হচ্ছে বিজেপি। রামনবমীতে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তারা উন্মাদের মতো নাচানাচি করছে, অস্ত্র তুলে বলছে মুসলমান মারবে, এই করবে, ওই করবে, এই করবে। মানে এটার মধ্যে তো একটা কি বলবো, একটা নেশা আছে। এই নেশাটাকে করার, সেখানে তৃণমূলের অবদান হচ্ছে, তৃণমূল একটা নিঃস্ব প্রজন্ম তৈরি করেছে, শিক্ষা স্বাস্থ্য সব কিছুতে বঞ্চিত করে, চাকরিহীন সেখান থেকে। কিন্তু আমরা সবসময় লিবারেশনের আমাদের যেটা আমরা বুঝেছি, আগাম বুঝেছি, সেটা হচ্ছে যে বিজেপি বড় শত্রু, কারণ বিজেপির একটা অর্গানাইজড ফোর্স আছে। আপনি প্রত্যেকটা অঞ্চলে দেখবেন টুকটুক টুকটুক করে বিষটা বপন করার কাজটা কিন্তু বিজেপি সরকার বহু বছর ধরেই করে। তারা পাওয়ারের জন্য করে না, তারা আসলে সব কিছু চেঞ্জ, একটা রাষ্ট্র হবে, একটাই ভাষা হবে, একটাই দুনিয়া হবে, এটা ওদের অনেক 100 বছর আগেকার ওদের স্বপ্ন। তো সেই স্বপ্নটা কিন্তু মানে একটা আরেকটা আমরা যে মতাদর্শের কথা বলি, যে মানে বিবিধের মাঝে দেখো মিলানো মহান, আমাদের কাছে কিন্তু ওই এক ভাষা, ভারতবর্ষের যারা বামপন্থী প্র্যাকটিস করে, তারা কিন্তু তাদের মতাদর্শের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথও আছেন, একদম ঠিক আছে? তো সেইখানে কিন্তু আমরা বুঝি যে এখানে থ্রেডটা সবার আগে কোথা থেকে আসছে আর আসবে আগামী দিনে, সেই জায়গা থেকেই মানে। থ্যাংক ইউ।